হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি থাই বিএল সিরিজ নটের এপিসোড 7। এই পর্বটি অনেক বেশি মজার আর আকর্ষণীয় হতে চলেছে। তো চলো আমরা এটা শুরু করি। পর্বের শুরুতেই আমাদের দেখানো হয় নাখিন আর অংশা তারা গতকাল রাতে ইন্টিমেট হওয়ার পর সকালে তারা কথা বলছে। নাখিন বলে, তুমি আর কতদিন এই কথাটা লুকিয়ে রাখবে? অংশা বলে, তোমাকে এসব কথা কে বলতে বলেছিল? তখন নাখিন বলে, আমরা তো সবেমাত্র লাভ করেছি, চলো অন্তত মুখটা তো দেখাও। আসলে অংশের সে লজ্জায় মুখটা লুকিয়ে রেখেছিল। অংশের রাগ হয়ে যায়। নাকিন বলে, কি হলো? আমার তো খুব সুন্দর একটা সময় কাটালাম, এখন আবার কিসের লজ্জা পাচ্ছ? আমাকে দেখতে দাও আমার বয়ফ্রেন্ডের কতটা কিউট। নাকিন আরো বলে, চলো আমরা আমাদের রিলেশনশিপটা অফিসিয়াল করে নেই। আর আমার মনে হয় না এতে তোমার কোনো প্রবলেম থাকা উচিত। অংশা বলে, তুমি তো বেশ কনফিডেন্ট, এত কনফিডেন্স পাচ্ছ কোথা থেকে যে আমি তোমাকে না বলবো না? নাকিন বলে, আমার পুরো বিশ্বাস আছে আমার বয়ফ্রেন্ড না বলবেই না। বাই দ্য ওয়ে, আজকের রাতটা এখানেই থেকে যাও। অংশা বলে, আমি আবার কি করছি? অলরেডি তো এখানেই আছি। নাকিন বলে, আমার মনে ছিল একদম সকাল পর্যন্ত থেকে যাও। অংশা বলে, আর ডেটিং এর কথা বলতে গেলে আমার মনে হয় না আমাদের ডেটিং ট্রাই করা উচিত, কারণ তোমার ফ্যামিলি কোনো নর্মাল ফ্যামিলি নয়। তোমার ড্যাড হতেও চান একজন ট্রু আলফা হিসেবে তোমার বিয়ে যে কোনো ভালো পরিবারের ওমেগার সাথে হোক, যাতে ফ্যামিলির রিলেশনশিপ আর বিজনেস দুটোই বাড়ে। এসব শুনে নাকিন বলে, ওসব তো প্রাচীনকালের কথা। অংশা বলে, হতে পারে ওনারা আমাদের ব্রেকআপ করানোর চেষ্টা করবেন, তাই আমার মনে হয় আমাদের ডেট করা উচিত না। নাকিন বলে, ওগুলো সব মান্ধাতা আমলের চিন্তা ভাবনা, আর বিজনেসের কথা যদি বলো তো আমার তাতে কিচ্ছু যায় আসে না। আর হ্যাঁ, আলফা বিটা বা ওমেগা হওয়ার কথা বললে, তুমি যদি ওমেগাও হতে তাহলে আমি তোমাকে ভালোবাসতাম, কারণ আমি তোমাকেই ভালোবাসি। তুমি বিটা না ওমেগা তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর হ্যাঁ, এই কথাটা সবসময় মনে রাখবে, পরিস্থিতি যেমনই হোক আমি কখনোই তোমার হাত ছাড়বো না। এই কথা শুনে অংশা বলে, তোমার কথা শুনে তো মনে হচ্ছে যেন এটা খুব ইজি। নাহিন বলে, আমি জানি এটা অত্যন্ত কঠিন, কিন্তু আমি আমার ড্যাডির সাথে কথা বলবো। আর হ্যাঁ, আমি কিন্তু এখন কোনো মজা করছি না। আমি বাকি সব কথা সহ্য করে নিতে পারি, কিন্তু এই ব্যাপারটা মেনে নেব না। আমি জানি আমার ড্যাডির সাথে কথা বলা অনেক বড় প্রবলেম, কিন্তু তাও আমি বলবো। আচ্ছা বলো তো, এবার তুমি আমাদের রিলেশনশিপ অফিসিয়াল করতে রাজি আছো তো? অংশ বলে, আমি কখন রাজি হলাম? নাখিন বলে, এই তো এখনই মাথা নাড়লে। অংশ বলে, আর এমনি মাথা নেড়েছিলাম। নাখিন বলে, চলো চেক করে নেওয়া যাক যে আমাদের রিলেশনশিপ অফিসিয়াল হয় কিনা। আর প্লিজ আমাকে মাফ করে দাও, আমার জন্য তোমাকে এত পেন সহ্য করতে হলো। তখন অংশ বলে, কি? নাখিন বলে, আসলে আমি তো অনেকদিন ধরে অন্য কারোর সাথে রিলেশনশিপে আসিনি। তখন অংশ বলে, তুমি কি সবার সাথেই এমনটা করো নাকি? নাকিন বলে, একদমই না। তুমি কি জেলাস হচ্ছ? তখন অংশ বলে, না আমি মোটেও জেলাস হচ্ছি না। নাকিন বলে, তুমি নিশ্চিত জেলাস হচ্ছ, আর তোমার এই জেলাসি দেখে আমার খুব আনন্দ হচ্ছে। এরপরে আমরা দেখতে পাই নাখুন আর ফাতসা সেই সুন্দর নেস্টে শুয়ে থাকে। হঠাৎ ফাতসা নাখুনকে কিস করে, আর নাখুনও ফাতসাকে কিস করতে শুরু করে। এরপর তারা দুজন দুজনকে কিস করতে থাকে এবং তাদের মধ্যে খুব হট ও ইন্টেন্স সিনও দেখানো হয়। পরের দিন সকালে নাখুন ফাতসাকে আদর করে থাকলে ফাতসা বলে, থামো না, আমার কিন্তু সুড়সুড়ি লাগছে। নাখুন বলে, কোথায় লাগছে? ফাতসা বলে, তুমি যখনই আমার পেটে কিস করো আমার ভীষণ সুড়সুড়ি লাগে। নাখুন বলে, আমি তো এখানে আমার লিটল মাশরুমকে কিস করছি, এখানে আমাদের বেবি আছে, আমি তো আমার বেবিকে কিস করতে চাই। এই কথা শুনে ফাতসা একদম অবাক হয়ে যায় আর বলে যে, তুমি এসব কি বলছো? কাকে কিস করতে চাইছো? নাখুন বলে, আমাদের লিটল ডাম্পলিংকে, সে খুব কিউট হবে। ফাতসা বলে, তোমার কথা আমি ঠিক বুঝতে পারছি না, মানে কি? নাখুন বলে, তুমি প্রেগনেন্ট। ফাতসা বলে, আমি কিভাবে প্রেগনেন্ট হতে পারি? আমি তো একজন ছেলে। নাখুন বলে, এটা কেন পসিবল নয়? আমার ঠিক মনে নেই তুমি কত সপ্তাহের প্রেগনেন্ট, তবে আমার মনে হচ্ছে তুমি সত্যিই প্রেগনেন্ট। ফাতসা বলে, ফালতু কথা বলা বন্ধ করো, আমি এখনো রেগে আছি এবং তুমি এসব বানিয়ে বানিয়ে বলছো। আমি কি সত্যিই প্রেগনেন্ট? নাখুন বলে, হ্যাঁ, তোমার যা সিমটম দেখা যাচ্ছে তা দেখে তো মনে হয় তাই। এমনকি শিলা আর এআইও একই ধারণা, কারণ তোমার বমি হওয়া, মাথা ব্যথা আর মাথা ঘোরানো এগুলো তো প্রেগনেন্ট হওয়ারই লক্ষণ। আমি তো ভীষণ হ্যাপি যে আমাদের ছোট্ট একটা কিউট ডাম্পলিং হতে চলেছে। ফার্স্টে বলে যে, একদমই না, এখন আমি কি করব? কিছুটা রেগে গিয়ে বলে, আর এসব কি? নাখুন বলে, এটা নেস্ট, জানো তো? সাধারণত কোনো ওমেগার যখন ফার্স্ট টাইম প্রেগনেন্ট হয় তখন তাদের একটা নেস্টের দরকার হয়, কারণ সেই সময় নিজের আলফার গায়ের স্মেলটা তাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয়। তাই আমি তোমার জন্য এই নেস্টটা তৈরি করেছি। সচরাচর ওমেগারা নিজেরাই এটা বানায়, কিন্তু আমার মনে হয়নি যে তুমি এটা একা বানিয়ে উঠতে পারবে। ফাচা বলে, আমি কি সত্যিই প্রেগনেন্ট? এখন বলে, হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। ফাচা বলে, আমার একটা বেবি হতে চলেছে, এটা কি করে পসিবল? যদি বেবি হয়ও, তবে আমি কিভাবে তাকে জন্ম দেবো?
রাখন বলে, আর রিল্যাক্স, তোমার ভয় পাওয়ার কিছু নেই, যাই হয়ে যাক না কেন, আমি অলওয়েজ তোমার সাথে থাকবো। আর জানো তো, ওমেগাদের হিডেন রিপ্রোডাক্টিভ অর্গানস থাকে, যখন বাচ্চা হওয়ার সময় আসে তখন তাদের পেলভিস চওড়া হয়ে যায়। বাদশা বলে, "ওহ, এটা শুনতে তো ভীষণ ভীতিজনক লাগছে।" এখন তাকে আরো শান্ত করার চেষ্টা করে বলে যে, তুমি একদম ভয় পেও না। বাদশা অনেক বেশি মনমরা হয়ে যায় আর বলে যে, আসলে আমি ঠিক কি বলো তো? তখন বলে, তুমি কোনো মনস্টার নও, তুমি একজন ভীষণ কিউট ওমেগা, যার খুব শীঘ্রই বেবি হতে চলেছে। বাদশা বলে, কিন্তু এটা তো অনেক বড় একটা ব্যাপার, আমি খুব টেনশনে পড়ে গেলাম। এখন বলে, ভয় পাচ্ছ কেন, আমি তো তোমার সাথে আছি, কিসের ভয়? ফাদশা বলে, দয়া করে থামো, আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না। তখন ফাদশাকে বোঝায় আর তাকে কিস করে। ফাদশা বেচারা ভীষণ কনফিউজড হয়ে যায় এবং যে তার কিভাবে বাচ্চা হতে পারে। এখন বলে, আমি বলছি তো, একদম নর্মাল মানুষের মতোই সবকিছু হয়। ফাদশা জিজ্ঞাসা করে, আচ্ছা এই প্রেগন্যান্সি কত মাসের হয়? এখন বলে, নর্মাল মানুষের মতোই, 9 মাসের। ফাদশা একথা শুনে মারাত্মক শকড হয়ে যায়। অন্যদিকে নাখন ফাদশাকে হসপিটাল নিয়ে যাচ্ছিল, তা দেখে তার মা বলেন, ও নাখুন আর ফাদশা, তোমরা দুজনে কোথায় যাচ্ছ? নাখন তখন বলে, আমি ফাদশাকে নিয়ে হসপিটালে যাচ্ছি। শুনে তার মা একটু ঘাবড়ে যান আর বলে যে, কেন, কি ব্যাপার, ও অসুস্থ নাকি? ফাদশা হেসে বলে, না না মা, আমি ঠিক আছি। আসলে তখনই নাখন বলে ওঠে, আমি খুব একটা শিওর নেই মা, তবে আমার মনে হচ্ছে ফাদশা প্রেগনেন্ট হতে চলেছে, সেজন্যই ওকে চেক আপ করতে নিয়ে যাচ্ছি। এসব কথা শুনে নাখনের ড্যাড সেখানে চলে আসেন আর বলেন, ও আমার লাভলি কাপল, সময় নষ্ট করো না, তাড়াতাড়ি যাও। আর হ্যাঁ, ও যদি প্রেগনেন্ট না হয় তবে কিন্তু খুব মুশকিল হবে। আর জানো তো, তুমি আমার ছেলেকে ফাঁসিয়ে রেখেছো। এখন তো মনে হচ্ছে তোমার থেকে এই ফ্যামিলির অন্তত কিছুটা সুবিধা তো পাওয়া উচিত। নাখুন বলে, ড্যাড, একদমই তেমন কোনো ব্যাপার নয়। আর আমাদের সন্দেহ যদি সত্যি হয়, তবে আপনি খুব তাড়াতাড়ি দাদু হতে চলেছেন। ড্যাড বলেন, তাহলে দাঁড়িয়ে আছো কেন, যাও গিয়ে চেক করাও, টাইম ওয়েস্ট করো না। নাখুন আর ফাদশা একে অপরের দিকে তাকায়। তারপর নাখুন আর ফাদশা দুজনে হসপিটালে যায়। সেখানে ডাক্তার তাদের জানিয়ে দেন যে ফাদশা মোটেই প্রেগনেন্ট নয়। তার শরীরে যত সিমটম দেখা যাচ্ছিল সেগুলো সবই স্ট্রেস আর ঠিক মতো রেস্ট না নেওয়ার জন্য হচ্ছিল। এটা শুনে নাখুন একটু আপসেট হয়ে পড়ে। তখন ডাক্তার বলেন, একজন ওমেগার যখন ফার্স্ট হিট আসবে, আপনার উচিত সেই সুযোগের সদ্ব্যবহার করা। আপনার যদি এই সময় রিলেশনশিপ তৈরি করেন, তবে সত্যিই আপনাদের খুব তাড়াতাড়ি বেবি হয়ে যাবে। ফাদশা জিজ্ঞাসা করে, ডক্টর সাহেব, এই হিট সিস্টেমটা আসলে কি? তখন ডাক্তার বুঝিয়ে বলেন যে রিপ্রোডাক্টিভ সিস্টেম ঠিক কিভাবে কাজ করে। ফাদশা আর নাখুন একে অপরের দিকে তাকাতে থাকে। পরদিন সকাল হতেই অংশ নিজের ক্যাফেতে চলে আসে। তাকে দেখে তার ভাই বলে যে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? একদম রোদ মাথার উপর ওঠা পর্যন্ত কিসের ওয়েট করছিলে? অংশা নিজের ঘাড় ঢেকে রাখার চেষ্টা করে, কারণ ওখানে অনেকগুলো দাগ ছিল, মানে লাভ বাইট ছিল। তখনই দেখা যায় নীল বলে, তোমার ঘাড়ের দাগ দেখেই বোঝা যাচ্ছে সব, কারণ কাল তুমি বলেছিলে তুমি নাগিনের সাথে আছো। অংশা বলে, বাজে কথা বলা বন্ধ করো আর গিয়ে সাফ সাফাই করো। ঠিক তখনই অংশের সাথে দেখা করতে নাগিন আবার চলে আসে আর সাথে অনেকগুলো অরেঞ্জ নিয়ে আসে। অংশা বলে, তুমি এত অরেঞ্জ কেন নিয়ে এসেছো? এগুলো তো অনেক বেশি। নাগিন বলে, আমি চাই আমি যখন তোমার কাছে থাকবো না, এগুলো দেখে যেন তুমি আমাকে মিস করো, যেন মনে হয় আমি অলওয়েজ তোমার কাছে আছি। তারপর নাগিন আর অংশা একে অপরকে কিস করতে থাকে আর তারা কথা বলেই যাচ্ছিল। এমন সময় সেই ক্যাফেতে ফাদশা আর নাখুন চলে আসে। নাগিন জিজ্ঞাসা করে, ডাক্তার কি বললেন? নাখুন বলে, সে প্রেগনেন্ট নয়, সে একটু অসুস্থ আর স্ট্রেসের কারণে এমনটা হচ্ছিল। ওকে অনেক বেশি আপসেট দেখাচ্ছিল। আর সেটা দেখে ফাদশা তাকে কমফোর্ট দিতে থাকে। নাগিন তখন বলে, জানো, আমি অলরেডি কত কি ড্রিম দেখে ফেলেছি। ইভেন আমি তো অনলাইনে সার্চ করছি যে কিভাবে আমি আমার নেফিউকে ওয়েলকাম জানাবো বাসায়। তখন অংশা বলে, যাক, ভালো কথা যে ফাদশার কোনো গুরুতর ইলনেস নেই। নাগিন বলে, ডেভিড ফ্যামিলিতে সত্যিই একটা বেবির খুব প্রয়োজন। একটা বাচ্চা এলে সবার মুড চেঞ্জ হয়ে যেত। আর ড্যাড তো চান যাতে ফ্যামিলির বংশ এগিয়ে চলে। ফাদশা তখন শিলা আর এআইকে গিয়ে ড্রিঙ্কস আনতে বলে। নাগিন বলে, অ্যাকচুয়ালি এটা একদিক দিয়ে ভালোই হয়েছে যে ফাদশা এখন প্রেগনেন্ট নয়। আফটার অল, একজন মেল ওমেগা যখন প্রেগনেন্ট হয়, সে অনেক বড় একটা ডিল আর রিস্কের ব্যাপার। কারণ ফাদশার বডি হয়তো এখনো অতটা স্ট্রং নয়, সে উইক হয়ে যেতে পারতো বা কোনো সিরিয়াস প্রবলেম হতে পারতো। অংশ হেসে বলে, একজন পিওর ওমেগার বডি কখনো উইক হয় না, সে একজন ট্রু আলফার মতোই স্ট্রং। এই কথা শুনে সবাই শকড হয়ে যায়, কারণ এই কথাটা এতদিন ওরা কাউকেই বলেনি। অংশের সাথে সাথে মুখ চেপে ধরে বলেছে, সরি, আমি এটা কি বলে ফেললাম। তখনই নাখুন বলে, অংশা, তুমি এইমাত্র কি বললে? ফাদশা কি সত্যিই একজন পিওর ওমেগা? ফাদশা বলে, হ্যাঁ, আমি একজন পিওর ওমেগা। আর সত্যি বলতে আমি এটা কাউকে জানাতে চাইনি। আমি জানি তোমার ড্যাড যে পিওর ওমেগাকে খুঁজছেন, সেটা আর কেউ নয়, আমি।
কিন্তু আমি চাই না এই কথাটা কেউ জানুক। বিশেষ করে তোমার ড্যাড। কারণ আমি চাই না উনি আমাকে এই রিজন নিয়ে ফ্যামিলিতে অ্যাকসেপ্ট করুক। আমি যেমন আমাকে সেভাবেই অ্যাকসেপ্ট করলে ভালো হবে। নাকিন বলে, ভালোই হয়েছে যে ড্যাড জানেন না তুমি পিওর ওমেগা। নয়তো উনি সবসময় তোমার উপর প্রেশার দিতেন যেন ওনাকে গ্র্যান্ডচাইল্ড এনে দিতে পারো। নাখন ফাত্রাকে বলে, আমি প্রমিস করছি এই সিক্রেটটা আমাদের মতোই থাকবে। আমি কাউকেই বলবো না যতক্ষণ না তুমি নিজে রেডি হচ্ছ। আমি কখনো ড্যাডকে তোমার উপর প্রেশার দিতে দেবো না। এরপর নাকুন আর ফাতসা চলে যায়। অংশা বলে, তোমার ভাইকে দেখে তো মনে হয় সারা দুনিয়ার বার্ডেন সে একাই কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। নাকিন বলে, ও ছোটবেলা থেকেই এমন, ওর জন্যই আমরা একটু ঘুরে বেড়াতে পারি, কারণ ওই তো সব বিজনেস একা সামলায়। অংশা বলে, তুমি কিন্তু ট্রু আলফাদের মতো আচরণ করো না। তোমার মধ্যে কোনো অ্যাটিটিউড বা অহংকার নেই যে তুমি একটা ট্রু আলফা। সত্যি তুমি বেশ আলাদা আর ইউনিক। নাকিন বলে, আমার ওসব বিজনেসে কিচ্ছু যায় আসে না। অংশা বলে, তুমি তো ট্রু আলফা, তোমার তো কোনো ওমেগাকে ভালোবাসা উচিত ছিল, কিন্তু তুমি আমার মতো একজন নর্মাল বিটের প্রেমে কেন পড়লে? নাকিন বলে, আমি কতবার বলবো যে তুমি ওমেগা হও বা বিটা, আমি তোমাকেই ভালোবাসবো, কারণ আমি তোমাকে ভালোবাসি, তোমার স্ট্যাটাসকে নয়। তোমার শরীরে তো একই রক্ত বইছে, এমনকি একজন নর্মাল বিটাও তো একজন ট্রু আলফাকে বিট করতে পারে। অংশা বলে, কোন বিটার কথা বলছো? নাকিন বলে, আমার একটা ফ্রেন্ড আছে যে নর্মাল বিটা, কিন্তু সে আমাকে সবসময় হারিয়ে দেয়। অংশা বলে, তাই নাকি? আমি ওর সাথে মিট করতে চাই। নাকিন বলে, ও ভীষণ স্ট্রং। ওর মায়ের সাথে আমার ড্যাডির বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আমার ফ্যামিলি তো অ্যাপ্রুভ করেনি। তাই ওর আর আমার ফ্যামিলির মধ্যে সবসময় রাইভালরি ছিল। স্কুলে পড়ার সময় আমাদের মধ্যে রোজ লড়াই হতো, কিন্তু তখনই আমার বিশ্বাস হয়ে যায় যে সে একজন নর্মাল পিটা ও ট্রু আলফাকে হারিয়ে দিতে পারে। অন্যদিকে নাকুনের ড্যাডের যে লোক থাকে, সে তার কাছে এসে বলে, পিওর ওমেগার ব্যাপারে আমরা এখনো কিছুই জানতে পারিনি। মনে হচ্ছে হসপিটাল থেকে সমস্ত ইনফরমেশন আর ডকুমেন্টস মুছে ফেলা হয়েছে। নাকুনের ড্যাড বলেন, যাই হয়ে যাক না কেন, আমি ওকে খুঁজে বের করবই, কারণ ইতিমধ্যে মনে হচ্ছে ওর খবর অন্য কারো কাছে পৌঁছে গেছে। ঠিক তখনই সেখানে নাকিন চলে আসে নিজের ড্যাডের সাথে অংশের রিলেশনশিপের ব্যাপারে কথা বলতে। কিন্তু তার ড্যাড বলেন, তোমাকে কিন্তু সেই পিওর ওমেগাকেই বিয়ে করতে হবে আর তার সাথেই বন্ড তৈরি করতে হবে। আমি চাই তার থেকে যেন আমাদের পরিবারে ভীষণ পাওয়ারফুল একজন এনিগমা চাইল্ড জন্ম নেয়। নাকিন বলে, ড্যাড, আমি ওকে বিয়ে করতে পারবো না, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। একথা শুনে ড্যাডের ভীষণ রাগ হয়। উনি বলেন, তুমি আমাদের ফ্যামিলির সম্মান নষ্ট করছো কি? তুমি কোনো নর্মাল বিটাকে বিয়ে করতে পারবে না। তোমাকে অংশের সাথে ব্রেকআপ করতেই হবে আর পিওর ওমেগাকে বিয়ে করতে হবে। নাকিন বলে, ভালোবাসা কি এতই খেলা জিনিস যে যার সাথে খুশি করে ফেলে দেওয়া যায়? আমি অংশকেই ভালোবাসি, আর আপনার যদি এতই বংশের দরকার হয়, তবে নাফিদ কি দোষ করলো? নাফিদের মাও তো একজন বিটা ছিলেন, তাই না? আপনি কেন তাকে অ্যাকসেপ্ট করলেন? এই কথা শুনে ওর বাবা ভীষণ রেগে যায় আর ওকে একটা চড় বসিয়ে দেন। তখনই দেখা যায় পেছন থেকে নাফিদ চলে আসে আর এসব কথা শুনে ফেলে। সে বলে যে, ড্যাড, এসব কি হচ্ছে? সত্যি করে বলুন তো, এই ফ্যামিলিতে আমার ভ্যালু ঠিক কতটা? আপনি কখনো আমাকে নিজের ছেলে বলে কেন মনে করেন না? আমি তো জাস্ট একজন বিটা, একজন হাফ ব্রিড আলফা যে আপনার কোনো কাজে আসতে পারে না, যাকে আপনি নিজের ছেলেই ভাবেন না। আমি কেন আমার ভাইদের মতো ট্রু আলফা হলাম না? ড্যাড, আপনি সবসময় আমাকে এতটা অবহেলা কেন করেন? একথা শুনে ড্যাড বলেন, আমি তোমাকে খেতে দিয়েছি, থাকার জায়গা দিয়েছি, তোমার লেখাপড়া করার সুযোগ দিয়েছি, ইভেন তুমি রিচভাবে লাইফ লিড করতে পারছো। আর এসব করেছি এই জন্যই যাতে তুমি এসে আমার সাথে তর্ক করতে পারো। এজন্য কি আমি এসব করেছিলাম? নাপিত বলে, ড্যাড, এটাকে ফ্যামিলি বলে না। আপনি সবসময় আমাদের ছোট করে দেখেছেন। আপনি শুধু নিজের বংশ বাড়াতে চান, আর সেই বংশের চক্করে নাখিনকেও অন্যের সাথে বিয়ে করতে বাধ্য করছেন। কথা বলতে বলতে নাপিত সেখান থেকে রেগে বেরিয়ে যায় আর নাখিনও সেখান থেকে বেরিয়ে পড়েন। ড্যাড খুব আপসেট হয়ে পড়েন। অন্যদিকে নাপিত একা একা কাঁদছিল। সে যখন একটা ক্লাবে যায়, তখন একটা ছেলের সাথে তার ঝামেলা হয়ে যায়। নাপিত তাকে বলে, তুমি জানো আমি কার ছেলে? আমার ড্যাডকে। কিন্তু আসল সত্যিটা হলো, আমার ড্যাডির কাছেও আমার কোনো মূল্য নেই। এই কথা বলে সে অঝরে কাঁদতে থাকে। অন্যদিকে নাখিন আর নাখুন বসে ড্রিঙ্কস করছিল। নাখিন বলে, তোমার কি মনে হয় ড্যাড কাউকে সত্যিই ভালোবাসেন? নাখুন বলে, হয়তো উনি নাপিতের মাকে ভালোবাসতেন। নাখিন বলে, আমি কি কিছু ভুল বলেছি? ড্যাড নিজেও তো একজন বিটাকেই ভালোবেসেছিলেন, যিনি নাপিতের মা ছিলেন। তাহলে আমি একজন বিটাকে ভালোবাসলে সমস্যা কোথায়? নাখুন বলে, কারণ উনি চান তোমার বিয়ে যেন একজন পিওর ওমেগার সাথেই হয়, যাতে একটা এডিক বা বাচ্চা আসে আর ফ্যামিলির রেপুটেশন আরও বাড়ে। নাখিন তখন বলে, তাহলে তুমি কখনো চাইবে না যে আমার আর অংশের রিলেশনশিপটা টিকুক? নাখুন বলে, আমরা কখনোই নয়। নাখিন বলে, আমার মনে হয় তোমার গিয়ে ওই ওল্ড ম্যানকে সব সত্যিটা জানিয়ে দেওয়া উচিত। নাখুন বলে, জানি না নাপিত কোথায় গেছে। নাখিন বলে, নাখুন তো জানেই ওর ফেভারিট ভাই কোথায় ঘুরঘুর করছে।
তখনই নাখুনের কাছে একটা ফোন আসে। সে জানতে পারে যে নাভিদ ভীষণ বড় বিপদে পড়ে গেছে আর পুলিশ তাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে গেছে। স্টেশনে নাভিদ পুলিশকে বলে, অফিসার আমাকে এখানে কেন আনা হয়েছে? পুলিশ বলেন, তুমি মারাত্মক ক্রাইম করেছো, কাল থেকে একটা মেয়ে নিখোঁজ আর সাক্ষীদের বয়ান অনুযায়ী পরিষ্কার যে এটা তোমারই কাজ। নাভিদ বারবার বলে যে সে নির্দোষ, কিন্তু পুলিশ তার কোনো কথা বিশ্বাস করে না। কিছুক্ষণ পর নাখুন আর নাগিনী সেখানে পৌঁছায়। তারা জানতে পারে নাভিদের ওপর এত বড় অ্যালিগেশন লেগেছে। তারা জিজ্ঞাসা করে, আপনাদের কাছে কি সত্যি কোনো প্রুফ আছে? পুলিশ বলে, হ্যাঁ, আমাদের কাছে প্রুফ আর উইটনেস দুটোই আছে। এখন লাকাবের কাছে গিয়ে বা তার ভাইকে জিজ্ঞাসা করে, আমাকে সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি সত্যি এটা করেছো? নাফিদ বলে, না ভাই, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু জানি না। নাখুন বলে, আমার চোখের দিকে তাকিয়ে বলো। নাফিদ নাখুনের চোখের দিকে তাকিয়ে বলে, আমি সত্যি বলছি ভাই, আমি কিচ্ছু করিনি। জানি না কেন আমার সাথে এমনটা হচ্ছে, কে আমাকে ফাঁসাতে চাইছে। নাখুন তার লয়ারকে সাথে নিয়ে আসে আর বলে, ইনি আমার লয়ার, এখনই আমার ভাইকে বেল দিন। কিন্তু পুলিশ অফিসার রাজি হন না। উনি বলেন, উপরের মহল থেকে অর্ডার আছে, ওনারা চান না আমি তোমার ভাইকে ছাড়ি। তখন নাখুন আর নাখিন বলে, অনেক হয়েছে, এই নিন আপনার টাকা, এই অ্যামাউন্টটা রাখুন আর আমার ভাইকে ছেড়ে দিন। পুলিশ যখন আবার বাধা দেওয়ার চেষ্টা করে, নাখুন আর নাকিন তাদের ট্রু আলফা পাওয়ার দেখায়, যার সামনে পুলিশ অফিসারও নিস্তব্ধ হয়ে যায়। নাকিন বলে, যদি কোনো প্রবলেম থাকে তবে আমার লয়ারের সাথে কথা বলুন, কিন্তু এখন আমার ভাই আমাদের সাথেই বাড়ি যাবে, আমি আর কোনো কথা শুনবো না। অন্যদিকে এই খবর ড্যাডের কাছে পৌঁছাতেই উনি ভীষণ রেগে যান। নাফিদ বলে, ড্যাড, আমি কিচ্ছু করিনি। ড্যাড বলে, তুমি করেছো কি করনি তাতে কিচ্ছু যায় আসে না, এই নিউজ চারদিকে ছড়িয়ে পড়েছে, তুমি সবসময় এই ফ্যামিলির জন্য লজ্জা বয়ে এনেছো। ড্যাড যখনই নাফিদকে চড় মারতে যান, নাখুন এসে মাঝখানে দাঁড়ান। ড্যাড বলেন, তুমি আমার সাথে লড়াই করবে ওকে বাঁচানোর জন্য? তখনই মা এসে বলেন, অনেক হয়েছে, নাফিদ যদি নিরাপদ হয় আর ও যদি সত্যি কিছু না করে থাকে তবে আমিও ওর পাশে আছি। এ কথা শুনে ড্যাডের রাগ আরো বেড়ে যায়। উনি পুরো রাগটা ফাঁসের ওপর ঝাড়তে শুরু করেন। বলেন, জানো তো, তুমি এই ফ্যামিলিতে আসার পর থেকেই একের পর এক বাজে ঘটনা ঘটেই চলেছে। আমার পরিবারের সাথে সব খারাপ হচ্ছে আসলে তোমার জন্যই। এখন প্রোটেক্ট করতে আসে সামনে, কিন্তু ফাঁসা তাকে সরিয়ে দিয়ে বলে, মিস্টার নারিন, আপনার কি মনে হয় দুর্বলের উপর নিজের রাগ দেখালে আপনি খুব শক্তিশালী হয়ে যাবেন? অ্যাকচুয়ালি আপনি ভীষণ ভয় পেয়ে আছেন, এতটাই ভয় পেয়েছেন যে এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন তা বুঝতে পারছেন না, আর সেই জন্যই নিজের ফ্যামিলির ওপর সমস্ত রাগ উগরে দিচ্ছেন। আপনার কি মনে হয় এতে সব ঠিক হয়ে যাবে? ফাৎসা এই কথা বলতেই মিস্টার নারিন রেগে সেখান থেকে চলে যান। ফাৎসা আর নাখুন একে অপর দিকে তাকাতে থাকে, কারণ সত্যিই ফ্যামিলির উপর অনেক বড় একটা বিপদ চলে এসেছে। অন্যদিকে নীলের কাছে তার এক ফ্রেন্ড এসে বলে, তুমি কি ফ্রি আছো? বাই দ্য ওয়ে, অংশের কি খবর? নীল বলে, হয়তো নাখিনের সাথেই আছে, ওকে ডেট করছে তো। ছেলেটি তখন নীলের কাছে কফি চায় আর নীল মজা করে বলে, আরে কফি তো আমার কাছে নেই। তারপর আবার হেসে বলে, মজা করছিলাম, তোমাকে তিনটেই দিয়ে দেবো। ছেলেটি বলে, না না, একটা হলেই চলবে। অন্যদিকে ফাঁসা আর নাখুন বসেছিল, সেখানে আয়ের শিলা আসে। তারা বলে, অফিসারদের থেকে এই সামান্য ডকুমেন্টসটুকুই পাওয়া গেছে, যাতে ওই নিখোঁজ মেয়েটির ব্যাপারে খুব কমই তথ্য রয়েছে। মেয়েটির নাম মেয়ে। তারা একটা ফটো দেখায় যেখানে মেয়েটি নাফিদের সামনে দাঁড়িয়েছিল। ফটোটা দেখা মাত্রই নাফিদ বলে, আমার সবটা ঠিক মনে নেই, তবে এতটুকু মনে পড়ছে যে ওই রাতে এই মেয়েটি আমি ক্লাবে দেখেছিলাম। এটা শুনে নাখুন আর নাফিদ ভাবতে থাকে যে মেয়েটি আসলে কে আর সে কোথায় গায়েব হয়ে গেল। আর এপিসোড 7 এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।